আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী তিনের কাছে রাজনীতিবিদরা গুটি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, আপনার কাছে জানতে চাচ্ছিলাম অতীত থেকে কিংবা জুলাই গণঅভ্যুত্থান থেকে কিংবা ৫ আগস্টের যে পরিণতি থেকে প্রশাসন শিক্ষা নিচ্ছে কি? ধন্যবাদ আপনাকে। আপনি বিগত প্রধান নির্বাচন কমিশনের কথাটা বলছেন, যাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জুতার মালা পরানো হয়েছে। উনি যখন ইলেকশন কমিশন ছিলেন, উনি সন্ধ্যাবেলা শুধু রেজাল্ট ঘোষণা করছেন এবং আমি দামির যে নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখছি কত % ভোটার গেছে, কারণ নির্বাচন তো বিজয় সুনিশ্চিত। সুতরাং একটা ফলাফল ঘোষণা করছে। এই যে ফলাফল ঘোষণা করাটা, উনি তো একটা সাংবিধানিক পদ হোল্ড করতেন। এটাকে বলতে পারেন কি জানেন? আমরা মব বলি না, ওইটা ছিল সাংবিধানিক মব। আচ্ছা, সাংবিধানিক মব। তারপরে যারা ব্যাংক লুট করছে, মনে করেন বড় বড় ব্যবসায়ী, নাম বলার দরকার নাই, নাম বললে কি হবে, কারণ তারা অলরেডি শেল্টার পাইছে বাংলাদেশে। তারা যখন ব্যাংক লুট করছে, আমি একটু আগে বলছি, আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী তিনের কাছে রাজনীতিবিদরা গুটি। অর্থাৎ ব্যবসায়ীরা ব্যাংকের থেকে টাকা লুট করে তার একটা অংশ রাজনীতিবিদ চালায়। এখন এই রাজনীতিবিদরা তাকে শেল্টার দিচ্ছে। ফলে রেজাল্টটা কী হয়েছে? রেজাল্ট হইল এই যে আপনি এই পুরনো বন্দোবস্ত থেকে ফেরত আসতে পারতেছেন না। আপনি আমলাদের কথা বলছেন, নির্বাচনটা করে কারা? জাস্ট আমলারা। মাঠে কিন্তু শুধু আমলা, ফলাফল ঘোষণা করবে আমলা, রিটার্নিং অফিসার আমলা, সব কিন্তু আমলা। নির্বাচনে কারচুপি করে কারা? সরকারের প্ররোচনায় করুক, কাজটা করে কিন্তু আমলা। কিন্তু যখন অঘটন ঘটে তখন পালায় রাজনীতিবিদ, তারা থাকে বহাল তবিয়তে। অর্থাৎ এই যে বন্দোবস্তটাকে তাদের টিকিয়ে রাখতে হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আনুপাতিক হারে যদি ধরেন 18 কোটি লোকের মধ্যে ব্যবসায়ী আছে, লয়ার আছে, সব আনুপাতিক হারে, গুলশানে প্লট, রাজুকের প্লট সবচেয়ে বেশি আনুপাতিক হারে কাদের? আমলাদের। সবচেয়ে বেশি দুর্নীতিবাজ আমলাদের। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তাহলে কি করতে হবে? এই আমলাদের এটাকে বহাল রাখতে হবে। আবার এই আমলাদের বদৌলতে আমলাদেরকে ব্যবহার করে রাজনীতিবিদ যারা আসেন ক্ষমতায়, তারা ডিপেন্ড করতে হয় আমলাদের উপরে। এবং এর সঙ্গে যে মনোনয়ন যে যাচাই বাছাই হলো, তার সম্পর্কটা কোথায়? তারা কেন এইভাবে করলেন? প্রশ্ন কেন উঠলেন? ওই যে প্ল্যান করা, আপনি প্ল্যান করা, বললামই তো যে কে কার ভোট কাটবে, ওই যেটা একটু আগে বললাম যেটা। সুতরাং আপনি এখানে সবকিছু সুপরিকল্পিত, একটা ডিজাইনড ইলেকশন হতে যাচ্ছে। কেন আমি বলি, আপনি যদি ইলেকশনে কোনো ডিজাইন কি শুরু হয়ে গেছে না হবে? শুরু হয়ে গেছে তো বুঝেই যাচ্ছে। আপনি অনেক 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 ক্যান্ডিডেট বাতিল হয়ে যাচ্ছে, যাদের বাতিল হওয়ার কথা না। এবং সম্ভাব্য যারা ক্ষমতা আসবে তাদের কোনো প্রার্থীতা কোথাও বাতিল হয় নাই, মানে সব নিখুঁত। সুতরাং আপনাকে বুঝতে হবে যে, আমি আপনাকে বলছি, আমাদের নির্বাচন যদি 60% ভালো হয়, শুদ্ধ পরিশুদ্ধ নির্বাচন যাকে বলি, 60% যদি নির্বাচন ভালো হয়, সামনে নির্বাচনটা বলতেছি আমি, তাইলে আপনি মনে করেন মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি 80% হয়, আরও লড়াই হবে। এবং এই লড়াইটায় কি হবে? সিঙ্গেল মেজরিটি কোনো দল পাইতে পারে, নিশ্চয়ই একটা দল তো সিঙ্গেল মেজরিটি পাবে, বাট 2/3 মেজরিটি যদি পাইতে হয়, আমি নিশ্চিত ইঞ্জিনিয়ারিং ছাড়া আপনি পাবেন না। 2/3 মেজরিটি নিতে হইলে, 2/3 মেজরিটি মানে 300-র মধ্যে 220-30টা নিতে হবে, তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং লাগবে। এবং এই ইঞ্জিনিয়ারিংটা করবে কেন? ওই আমলারা করবে। কেন? তাদের পুরনো বন্দোবস্ত টিকায় রাখার জন্য, যাতে দুর্নীতি চাপা পড়ে আবার আসে। এবং এবার যারা ক্ষমতা আসবে তারা আবার অতীতে যারা অপকর্ম করছে সেটা ঢেকে রাখবে, আবার এরা চলে যাওয়ার পর ওরা আসলে এদেরটা ঢেকে রাখবে। বন্দোবস্তের কারণে এই আমলা। আমরা আজকে দেখলাম যে গাজীপুরের একজন জুলাই আন্দোলনের সময় রাজপথে ছিলেন, তাহরিমা সুরভি, আপনি নিশ্চয়ই দেখেছেন, তাকে গ্রেফতার করা হয়েছিল প্রায় 10-12 দিন, সপ্তাহখানেক আগে, একটা চাঁদাবাজির মামলায়। সেটি নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হলো, আমরা হঠাৎ দেখলাম যে আইন উপদেষ্টা একটি পোস্ট দিলেন, ফেসবুক পোস্ট। সেই পোস্ট দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রিমান্ড বাতিল হয়ে জামিন হয়ে গেল। তার মানে আদালত কি এখনো সে আগের সিস্টেমে, মানে মন্ত্রীরাই চালাচ্ছেন নাকি? বিষয়টি কি? হ্যাঁ, তাই তো। আদালত সবসময় এই আইন মন্ত্রণালয় চালাইছে, আইন মন্ত্রণালয় এবং আইন সচিব। ওইখানে সেই সময় একজন পিস্তল দুলাল নামে একজন সচিব ছিল, সে বোধহয় মারা গেছে। যত মিথ্যা মামলা, জামিন। এবং আনিসুল হক, সে তো তার সিন্ডিকেটই ছিল যে কোন কোন মামলা জামিন হবে, এবং তার টিম পুরো বাংলাদেশে চলে যেত। সেরকম হচ্ছে। আপনি এইটা যদি হয়ে থাকে রিমান্ড থেকে বাতিল করে, তাহলে এটা সেকেন্ড কেস। প্রথম হলো আপনার ওই যে আওয়ামী লীগের যে প্রার্থী ছিল, ওই
ব্যবসায়ী, আমার নামটা মনে সাবের হোসেন চৌধুরী সাবের বলছেন? হোসেন চৌধুরী, সাবের হোসেন চৌধুরীকে রিমান্ড থেকে ডেকে এনে তারপর জামিন দেওয়া হয়েছে। তাহলে এটা সেকেন্ড কেস, তার মানে আইন তার নিজস্ব গতিতে এটা চলছে না। হ্যাঁ, আর আমি রাজ্জাকে বলতে পুরাতন বন্দোবস্ত শুধু কিন্তু ব্যুরোক্রেসি শুধু পুরাতন বন্দোবস্ত বজায় রাখার জন্য করছে না, রাদার এই তাদেরকে দিয়ে এই কাজ করাবার জন্য ডিসিদেরকে চয়েস করে নেওয়া হয়, এবং চয়েস করে নেওয়ার সময় সেইখানে ক্লাসিফিকেশন করা হয় সে আমার লোক। এই জন্য আমরা সবসময় বলে যাচ্ছি যে এই আমার লোক যারা সৃষ্টি করে, ক্রাইসিসের সময় একজন আমার লোক থাকে না। সেটা আওয়ামী লীগ বহুতবার সৃষ্টি করেছে, এরশাদ সৃষ্টি করেছিল, আর যারা সৃষ্টি করেছে এই আমার লোকরা কিন্তু ক্রাইসিসের সময় থাকে না। এই আমার লোক কালচার থেকে বের হতে পারছে না বাংলাদেশ কোনোভাবে। সেই জন্য আমি বলি যে মানে এটি দিন শেষে গিয়ে ক্ষতি হয় কার, যে আমার লোকদের কারণে? দেশের। সেখানে বলি যে এবং রাজনীতিবিদদের। আপনি ব্যুরোক্রেসির কথা বললেন, তো আমি ডক্টর আকবর আলী খানের কয়েকটা বই আছে, 4টা বই আছে, খুব ভালো বই। উনি ওনার বইতে লিখে গেছেন এবং ইন্টারভিউ দিয়ে বলেছেন যে ব্যুরোক্রেসি অনলি হেল্পস দেমসেলস। এই যে রাজ্জাকে বলে যে তারা এই যে প্লট নেওয়া, সমস্ত বেনিফিট নেওয়া, সবচেয়ে বেশি মানি লন্ডারিং কারা করছে? এই আমলারা। সো এই আমলাদেরকে নিয়ন্ত্রণ করবে কে? পলিটিশিয়ান। সো পলিটিশিয়ান যদি দুর্নীতিবাজ হয়, আপনি যারা রাজনীতি করে কয় পার্সেন্ট অনেস্ট পিপল এখানে আছে আপনি বলেন তো? একটা দলের ভিতরে যদি 98% দুর্নীতিবাজ এবং চরিত্রহীন লোক থাকে, তারা কিভাবে সুশাসনে আমলারা তো ব্রিলিয়ান্ট। জি। সো এই আমলারা শুধু তাদেরকেই হেল্প করে, তাদের স্বার্থই তারা সুরক্ষিত করে, এবং তাদের রক্ষা করার জন্য যে কোয়ালিটি রাজনীতি দরকার সেই রাজনীতি বাংলাদেশে কখন আসবে নোবডি নোস। একদম।